আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি বিবিএ চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি কোর্সের আলোচনা নিয়ে। ইতোমধ্যে এই কোর্সের প্রথম অধ্যায় আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো ও প্রতিবেদন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। এই অধ্যায়ের উপরে আজকে থেকে আলোচনা শুরু হবে। তো আমরা আলোচনা শুরু করছি। প্রথমে আসছে হিসাব তত্ত্বের কাঠামো। হিসাব তত্ত্বের কাঠামো বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় কাঠামো বলতে এক বিশেষ ধরন বোঝায় যাতে বিভিন্ন অংশ বা উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ হিসাব তত্ত্বের কাঠামো বলতে কিছু উপাদানের সমষ্টি বোঝাবে যা হিসাব তত্ত্ব সম্পর্কিত কাজের পদ্ধতি এবং প্রকৃতি সূচিত করবে। হিসাব তত্ত্বের এক সাধারণ কাঠামো প্রয়োজন হয় যাতে হিসাব সংক্রান্ত ধারণা, উপাত্ত, অনুমান ইত্যাদিকে যথাযথভাবে প্রকাশ করা যায়। হিসাব তত্ত্বের এক বাঞ্ছনীয় কাঠামো পাওয়া যেতে পারে হিসাব রক্ষণের বর্তমান প্রথা, ধারণা এবং উদ্দেশ্য থেকে। আমরা জানি হিসাব রক্ষণের ক্ষেত্রে একক তত্ত্বের পরিবর্তে একাধিক তত্ত্বের সন্ধান পাওয়া যায়। সব তত্ত্বের সাহায্যেই এমন এক কাঠামো গড়ে ওঠে যার সাহায্যে হিসাব পদ্ধতির নির্ভরতা ও যথার্থ বিচার করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরে যে হিসাব তত্ত্বের কাঠামো হিসাব রক্ষণের কাজে সাহায্য করে এসেছে এর মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতি এবং আর্থিক বিবরণীর আকারে হিসাব সংক্রান্ত তথ্যের উপস্থাপন, অন্তর্ভুক্তি, যেগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ইত্যাদি বিভিন্ন সম্পর্ক আমাদের সামনে এসেছে। এ সম্পর্কে এইচ হেনড্রিকসন উনি বলছেন, এই পারস্পরিক সম্পর্ক বাঞ্ছনীয় বলে মনে করা হয় যাতে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্যকে অনেক বেশি বোধগম্য এবং উপযোগী করে তোলা যায়। অর্থাৎ হিসাব তত্ত্বের কাঠামো বলতে বিভিন্ন রকম পদ্ধতি এবং ধারণার সমষ্টিকে আমরা বোঝাবো, যেই সমষ্টি বা ধারণাগুলো একটি নির্দিষ্ট কাঠামোকে সংজ্ঞায়িত করবে এবং তার মাধ্যমে আমরা নির্দিষ্ট হিসাব তথ্যের উপস্থাপন এবং আমাদের উদ্দেশ্যকে বাস্তবায়নের নিরিখে আমরা হিসাব তথ্যকে কাজে লাগাতে পারি। এরপরে আসছে যেসব উপাদান নিয়ে হিসাব তত্ত্বের কাঠামো গড়ে ওঠে সেগুলো সাধারণত আমরা আলোচনা করছি। কি কি উপাদান নিয়ে আমাদের হিসাব তত্ত্বের কাঠামো গড়ে ওঠে? প্রথমে আছে আর্থিক বিবরণীর উদ্দেশ্য। অর্থাৎ প্রথমে আমাদের হতে হবে যে আমাদের বিভিন্ন রকমের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে, আর্থিক বিবরণীগুলো আছে, সেইগুলো কি উদ্দেশ্যে আমরা তৈরি করছি। এক একটা আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কি তথ্য পাচ্ছি সেগুলো। যেমন আমরা বলতে পারি যে আমাদের যখন ইনকাম স্টেটমেন্ট আমরা করছি এর মাধ্যমে আমরা নিট লাভ বা নিট ইনকাম পাচ্ছি। আমরা যখন ব্যালেন্স শিট করছি, ব্যালেন্স শিটের আধুনিক যে যদি পদ্ধতিতে বলি তাহলে ব্যালেন্স শিটকে আমরা বলছি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী। এর মাধ্যমে আমরা টোটাল অ্যাসেট এবং সেই অ্যাসেটের বিভিন্ন ক্লাসিফিকেশান, এক একটা ক্লাসিফিকেশানের আলাদা আলাদা তথ্য আমরা পাচ্ছি। টোটাল লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। অর্থাৎ আর্থিক বিবরণীর কোন কোন জায়গায় কি কি উদ্দেশ্যে আমরা তৈরি করছি সেটা আমাদের সামনে আসবে। দ্বিতীয়ত স্বতঃসিদ্ধ বিষয় এবং ধারণা। বিভিন্ন রকমের স্বতঃসিদ্ধ বিষয় যেগুলো সবসময় মানুষ বিশ্বাস করে, পালন করে বা নিয়ন্ত্রণ করে, ফলো করে, সেগুলো আমাদের সামনে আসবে এবং সেভাবে করে আমরা পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করব। মূলনীতি সংক্রান্ত বিবরণী। অর্থাৎ আমাদের যেসব মূল নীতিগুলো আছে হিসাব বিজ্ঞানের এবং আমাদের যেই উদ্দেশ্যে আমরা হিসাব বিজ্ঞানকে ব্যবহার করছি সেই মূল নীতিগুলোকে সামনে রেখে আমরা সেই ধরনের বিবরণী প্রস্তুত করব। বিভিন্ন কৌশল। আমরা বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের উদ্দেশ্যকে সামনে আনব। অর্থাৎ আমরা আমাদের মতো করে আমাদের হিসাব রক্ষণ বা হিসাব বিজ্ঞানকে ব্যবহারের মাধ্যমে
আমাদের উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন হয় সেগুলো চেষ্টা করব। বিভিন্ন বাধাদানকারী উপাদানের মূল্যায়ন। আমাদের হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ প্রক্রিয়া পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের বাধা প্রদান আসতে পারে, সেগুলো আমাদের পরিমাপ, সেগুলোর বর্ণনা এবং সেগুলোর মূল্যায়ন করা আমাদের জরুরি। সাধারণ প্রস্তাব কিংবা নীতির উন্নয়ন। আমাদের বিভিন্ন রকমের প্রস্তাব আসতে পারে ওই কার্যক্রম পরিচালনা করার সময়। বিভিন্ন রকমের নীতি বা পদ্ধতির প্রস্তাব আমাদের সামনে আসতে পারে, সেগুলো কিভাবে উন্নয়ন করা যায়, আরও উন্নত কৌশল কিভাবে এর মধ্যে কাজে লাগানো যায় সেটা আমরা চেষ্টা করব। বর্ণনামূলক প্রক্রিয়ার উন্নয়ন। বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ আমরা যেই কাজটা করছি, কেন করছি, কিভাবে করছি, কার মাধ্যমে করছি, সেগুলোর একটা নির্দিষ্ট বর্ণনা বা বিবরণ আমাদের সামনে আসবে, সেগুলোরও উন্নয়ন করা উচিত। তারপরে ব্যবহারকারীর প্রয়োজন ও অসুবিধার মূল্যায়ন। যারা আমাদের হিসাব তথ্য ব্যবহার করছে তাদের কি কি প্রয়োজন আছে, তারা কি কি তথ্য চাচ্ছে, আমাদের বিভিন্ন হিসাব বিবরণীর মাধ্যমে তারা কি কি তথ্য পেতে চাচ্ছে, সেগুলো অনুধাবন এবং সেগুলোর মূল্যায়ন এবং সেই অসুবিধাগুলো নিরসনে বিভিন্ন কার্যকর পদ্ধতি গ্রহণ, এগুলো ছিল আমাদের হিসাব তত্ত্বের বিভিন্ন কাঠামোর বিভিন্ন বিষয়গুলো। এরপরে আসছি আমরা হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। বলা হচ্ছে, ব্যবসায়ের আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করাই হিসাব বিজ্ঞানের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। আর এই তথ্য সরবরাহ করার জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট নীতি ও পদ্ধতির, এবং সেই মোতাবেক আর্থিক বিবরণী প্রস্তুত এবং যথাযথ নীতিমালা অনুসরণ করে তা ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা। তথ্য উপস্থাপনে যথাযথ নীতিমালা অনুসরণ ও প্রয়োগ করে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর উদ্ভব হয়। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও তার ব্যবহারিক প্রয়োগের নির্দেশিকা বা নীতিমালা। সাধারণত ধারণাগত কাঠামোর উপর ভর করে একটি বিষয়ের যাবতীয় কর্মকাণ্ড রচিত, বিকশিত এবং নিয়ন্ত্রিত হয়, তাই এটিকে হিসাব বিজ্ঞানের সংবিধানও বলা হয়। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো এর স্বরূপ, রূপরেখা, দিক নির্দেশিকা, পরিচিত বা সংবিধান, যার উপর ভিত্তি করে হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। নতুন নতুন পরিস্থিতি মোকাবেলার নীতিমালা প্রণয়ন করা হয় এবং বিতর্কিত বিষয়ের সুষ্ঠু সমাধান করা হয়। ধারণাগত কাঠামোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো হিসাব বিজ্ঞান আর একটি হলো ধারণাগত কাঠামো। অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও প্রতিবেদন প্রস্তুত করে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট তথ্য সরবরাহ করা। আর ধারণাগত কাঠামো বলতে বোঝায় এক ধরনের ছক বা নকশা, যাতে বিভিন্ন ধরনের উপাদান বা অংশের মধ্যে সম্পর্ক যুক্ত থাকে। কাজেই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব এবং প্রয়োগের নীতিমালা সংক্রান্ত ছক বা নকশাকে বোঝায়। আন্তর্জাতিক হিসাবমান কমিটি, যেটাকে আমরা বলছি IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এটি ধারণাগত কাঠামোর প্রথম রূপরেখা জারি করলেও মূলত এর উদ্ভব হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা সংক্ষেপে FASB এর মাধ্যমে। সেই FASB সংজ্ঞাটা আমাদের নিচে দেওয়া আছে। বলা হচ্ছে, ধারণাগত কাঠামো হলো পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলী ও মৌলিক বিষয়াদির একটি সুসংবদ্ধ পদ্ধতি, যা সামঞ্জস্যপূর্ণ হিসাব মান প্রণয়নে সহায়তা করে এবং আর্থিক হিসাব বিজ্ঞান ও আর্থিক বিবরণীর প্রকৃতি, কার্যাবলী এবং সীমাবদ্ধতাগুলো উল্লেখ করে। এ সম্পর্কে আরও বলছেন বিখ্যাত লেখক কাইসো। উনি বলছেন, A coherent set of standards and rules should be the result because they would be built upon the same foundation. অর্থাৎ উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলী ও মৌলিক বিষয়াদির একটি সুসংবদ্ধ পদ্ধতি, যা সামঞ্জস্যপূর্ণ মান
প্রণয়নে সাহায্য করে ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও তার ব্যবহারিক প্রয়োগের দিক নির্দেশনা হিসাবে কাজ করে। এই ছিল আমাদের ধারণাগত কাঠামো। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বোঝা যাচ্ছে যে হিসাব বিজ্ঞানকে প্রয়োগ করার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির যাবতীয় হিসাব সংক্রান্ত বিষয় লিপিবদ্ধকরণ থেকে শুরু করে সমস্ত কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন করি এবং পারস্পরিক সম্পর্ক সঠিক রাখার জন্য যারা এর তথ্যের ব্যবহারকারী আছে তাদের উদ্দেশ্যকে সঠিকভাবে পূরণ করার জন্য, পাশাপাশি বিভিন্ন রকমের নতুন নতুন কৌশলকে সামনে আনার জন্য, পাশাপাশি বিভিন্ন রকম তথ্য এবং নীতিমালার প্রয়োগ সঠিকভাবে ঘটানোর জন্য আমরা যেই পদ্ধতি বা যেই সামঞ্জস্য বিধানকে আমরা প্রয়োগ করি সেটাকে আমরা বলছি হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। এর কিছু উদ্দেশ্য আছে। এক নম্বরটা হচ্ছে কার্য নির্দেশিকা। অর্থাৎ ধারণাগত কাঠামোর প্রথম উদ্দেশ্য হচ্ছে কার্য নির্দেশিকা, আমরা কি কাজ করব সেটা নির্দেশ করা। হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ প্রক্রিয়ার মধ্যে কি কি ধরনের কাজ আছে, সেগুলো কিভাবে করা যায়, কিভাবে এগুলোকে সামনে আগানো যায়, কিভাবে একটার পরে একটা প্রক্রিয়া আমাদের সামনে আসবে, সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব, এই সমস্ত কিছুকে আমাদের সামনে এনে হিসাব বিজ্ঞানের বিভিন্ন মৌলিক কার্যাবলী এবং আওতাগুলোকে সামনে এনে আমরা যেই একটি কার্য নির্দেশিকা বা অপারেশন গাইডলাইন তৈরি করি, সেটা আমাদের হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর প্রধান উদ্দেশ্য। যে আমরা এমন একটি কার্যপ্রণালী, এমন একটি গাইডলাইন, এমন একটি ম্যানুয়াল তৈরি করে দেব যে যেই ম্যানুয়ালটাকে ফলো করলে যে কোনো হিসাব রক্ষক বা যে কোনো প্রতিষ্ঠান তারা সঠিকভাবে আধুনিক এবং বিজ্ঞানসম্মত হিসাব বিজ্ঞান ব্যবহারের, হিসাব রক্ষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট তথ্য পদ্ধতিকে বিকশিত করতে পারবে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আর্থিক প্রতিবেদনের উপাদানসমূহ। আমরা বিভিন্ন রকমের আর্থিক প্রতিবেদন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, যেমন আছে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইত্যাদি। এসব বিভিন্ন রকমের আর্থিক প্রতিবেদনগুলোকে কি কি উপাদান দিয়ে সাজানো হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আমাদের ধারণাগত কাঠামোর একটি উদ্দেশ্য। অর্থাৎ কোন কোন স্টেটমেন্টে কি কি ধরনের তথ্য যাবে। ধরা যাক ইনকাম স্টেটমেন্ট বা বিশদ আয় বিবরণী যখন আমরা করব, সেখানে আমরা কোন কোন ধরনের উপাদানগুলো বা তথ্যগুলোকে আনব। আমরা জানি যে ইনকাম স্টেটমেন্টে সাধারণত মুনাফা জাতীয় যেসব আয় এবং ব্যয়গুলো আছে সেগুলোকে একত্রিত করা হয়। এগুলোকে আবার মাল্টি স্টেপ করা হয়, বহু ধাপ আয় বিবরণী আমরা তৈরি করি বা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করা হয়। সেখানে আমরা দেখছি যে প্রথমে আমরা নিয়ে আসি অপারেটিং ইনকাম, সেখান থেকে বাদ দিয়ে আমরা অপারেটিং এক্সপেন্স আবার দুই ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এগুলোকে বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে আমরা বলছি অপারেটিং প্রফিট। তার সাথে যোগ দিয়ে আমরা নন অপারেটিং ইনকাম মাইনাস করি নন অপারেটিং এক্সপেন্স, তারপরে আমরা পাচ্ছি নেট ইনকাম। সেখান থেকে আবার আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দিচ্ছি। এরকমভাবে বিভিন্ন রকমের উপাদানগুলো এক একটা বিবরণীতে এক এক ধরনের উপাদানগুলো আমরা একত্রিত করি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমরা করি, সেখানে দেখা যাচ্ছে যে 3টা ভাগে আমরা ভাগ করে নেই, সেই ভাগগুলোকে আলাদা আলাদা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে একত্রিত করি। তো এরকম বিভিন্ন প্রতিবেদনে কি কি উপাদান আসবে সেইগুলোকে নির্দিষ্ট করা আমাদের ধারণাগত কাঠামোর উদ্দেশ্য। 3 নম্বরে হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতির গুণগত বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের যে হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি আছে, যে তথ্য পদ্ধতির মাধ্যমে হিসাবের সমস্ত রকমের তথ্য প্রয়োজনীয় ব্যবহারকারীর নিকট সরবরাহ করা হয়, অর্থাৎ যেই ব্যবহারকারীর যেই তথ্য প্রয়োজন সে আমাদের হিসাব বিবরণী থেকে তার নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে, সংগ্রহ করবে। এইটার যে গুণগত বৈশিষ্ট্যটা আছে, গুণগত বৈশিষ্ট্য মানে এইটার যে সঠিকতা, নির্ভুলতা বা পরিপূর্ণতা আছে, সেইগুলো আমাদের মানে
বাস্তবায়ন করা, এটা একটা ধারণাগত কাঠামোর আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ আমাদের যে তথ্য ব্যবহারকারীরা আছেন, তারা আমাদের হিসাবের যে বিবরণীগুলো দেখে তাদের নির্দিষ্ট তথ্য যেন সঠিকভাবে পান, পরিপূর্ণভাবে পান, এটা নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য। এবং হিসাবের তথ্য পদ্ধতির মধ্যে আমরা সেই ধরনের কৌশল অবলম্বন করি। তারপরে আসছে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য। বিভিন্ন রকমের যে আর্থিক প্রতিবেদন বা ফিনান্সিয়াল রিপোর্ট আছে, সেই ফিনান্সিয়াল রিপোর্টগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করব, কেন উপস্থাপন করব, এক একটা রিপোর্টের মধ্যে কি কি বিষয় থাকবে, কার কার স্বাক্ষর থাকবে, কে কে এখানে যুক্ত হবেন, বিভিন্ন রকমের বিষয়গুলো আমাদের সামনে আসে। সেই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করা আমাদের আরেকটি ধারণাগত কাঠামোর আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ সাধারণত এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আছে, হিসাব বিজ্ঞানের যে মূল পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে আমরা আমাদের মতো করে সাজিয়ে ব্যবহার উপযোগী করে তুলব, যে ব্যবহারটা সাধারণ ব্যবহারকারী বা তথ্য ব্যবহারকারী যারা আছেন, তারা যেন তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের সময় অনুযায়ী আমাদের হিসাব তথ্যগুলো বা হিসাবের প্রতিবেদনগুলোকে সামনে এনে তারা নিজেদের মতো করে তাদের তথ্য পেয়ে যান এবং সেই তথ্য কাজে লাগানো সম্ভব হয়। যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে হিসাব তথ্যের প্রথম ব্যবহারকারী হয় সাধারণত প্রতিষ্ঠানের মালিক, যে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে হিসাব রক্ষক যেই হিসাব বিবরণীগুলো তৈরি করেন, ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট এগুলো তৈরি করেন, এগুলো প্রথমেই তৈরি করে দেখানো হয় ওই প্রতিষ্ঠানের মালিককে। মালিক সেই বিবরণী থেকে বুঝতে পারে যে আমার আর্থিক ফলাফলটা কি, অর্থাৎ আমাদের নিট ইনকাম নাকি নিট লস হয়েছে সেটা বুঝতে পারে, আমাদের ফিনান্সিয়াল পজিশনটা কি, আর্থিক অবস্থা কেমন আমাদের, অর্থাৎ টোটাল অ্যাসেট কত, টোটাল দায়, লাইবিলিটিস, টোটাল ওনার সিকিউরিটি কত, এগুলো বুঝতে পারে এবং সেই অনুযায়ী পরবর্তী ধারণা বা পরবর্তী সিদ্ধান্ত পরিকল্পনা করতে পারে। পরবর্তীতে সেই বিবরণীগুলো উপস্থাপন করা হয় বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক বা ম্যানেজার যারা আছেন তাদের নিকট। তারা তার বিভাগের, তার ডিপার্টমেন্টের জন্য যতটুকু প্রয়োজন সেই হিসাব তথ্য থেকে ততটুকু তথ্য সে কালেক্ট করে এবং সেই অনুযায়ী তার পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যত রকম হিসাব তথ্যের ব্যবহারকারী আছেন, সকলের কাছে গ্রহণযোগ্য এবং পরিপূর্ণ একটি হিসাব প্রতিবেদন দাখিল করার উদ্দেশ্যে আমাদের হিসাব বিজ্ঞানটাকে যেভাবে আমরা সাজাই বা যেই কার্যপ্রণালী আমরা প্রণয়ন করি, তার সামগ্রিক রূপ বা সমষ্টিগত রূপকে আমরা বলছি হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।